মৌসুমী বায়ু প্রবল আকার ধারণ করায় আগামী 5 দিন সারা দেশে টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টায় ঢাকাসহ 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে এই ভারী বৃষ্টি বলছেন আবহাওয়াবিদরা। দুদিন ধরেই ভারী বৃষ্টিতে নাজেহাল বিভিন্ন অঞ্চলের মানুষ। ঘটেছে পাহাড় ধসে হতাহতের ঘটনাও। আবহাওয়া অধিদপ্তর বলছে 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় থাকায় 12 থেকে 13 জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জানতে পেরেছি যে কক্সবাজারে একটা পাহাড় ধসে হয়েছে এবং এই যে ভারী বর্ষণ এটা আরও সামনের পরবর্তী দিনগুলোতে 11 বা 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, যার ফলে এরকম পাহাড় ধসের সম্ভাবনা আরও রয়েছে বলে আমরা আশঙ্কা করছি। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ভারী বৃষ্টির কারণে 48 ঘন্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। বর্ষাকালের একটা অন্যতম পিক সময় পার করছি। মূলত জুলাই আগস্ট এই 2 মাসেই আমাদের বৃষ্টিপাতের প্রাবল্য বেশি থাকে এবং নদ নদীর পানি সাধারণত এই সময়টাতে সর্বোচ্চ লেভেলে থাকে। আমরা কোনো দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা করছি না, তবে উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। তবে পরবর্তীতে বৃষ্টিপাত হ্রাস পেলে এখানে পানি দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বৃষ্টি বেশি হলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলছেন সংশ্লিষ্টরা। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। পার্বত্য অঞ্চলে বেড়েছে পাহাড় ধসের আশঙ্কা, উপকূলে চলছে সতর্কতা। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পার্বত্য জেলা বান্দরবান। ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় 30,000 মানুষকে সতর্ক করেছে প্রশাসন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কয়েকটি সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাহাড়ের মধ্যে আমরা থাকি, ঠিক আছে, এখন মাড়িগুলো পড়তেছে, এখন মাড়িগুলো এগুলো সরাই দিতেছে। এখন বয়ের মধ্যে আছি, আর বাসায় অনেক বৃষ্টিও পড়তেছে, অনেক কষ্টের মাধ্যমে আছি আমরা। খাগড়াছড়িতেও টানা তৃতীয় দিনের বৃষ্টিতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বাড়ছে। নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতার শঙ্কা। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। অতিমাত্রায় বৃষ্টি যদি হয় আমাদের এখানে পাহাড় ধসের সম্ভাবনা বেশি থাকে। গাছ আছে অনেক বড় বড়, যদি ভাঙিয়া পড়ে তো দেখা যাচ্ছে টিনের উপরে পড়বো, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চা ফুল আনাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হবে। রাঙামাটিতে টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে লক্ষ্মীবিলাস চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাঘাছড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের লাইল্লা খোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে। কক্সবাজারেও পাহাড় ধসে ঝুঁকিতে থাকা মানুষদের সরিয়ে নিতে চলছে প্রস্তুতি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সতর্ক আছে, আর কোনো কারণের জন্য বন্যার পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিকে সিলেটে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। মোংলা ও কুয়াকাটা উপকূলে বৃষ্টি অব্যাহত থাকায় সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কা এবং আরও ঝুঁকিপূর্ণ অঞ্চলে মানুষদেরকে মাইকিং করা হচ্ছে সতর্ক থাকার জন্য। বিস্তারিত জানবো সেখান থেকে। এই মুহূর্তে বান্দরবন ও খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতেই মংখিং মারমা খাগড়াছড়ি থেকে জানাবেন, মংখিং মারমা বান্দরবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মংখিং, একটি বিষয়, রাঙামাটিতে এর মধ্যে একজন কিন্তু নিহতের খবর আমরা পেয়েছি। আবহাওয়া বিভাগ বলছে আরও 5 দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে। জানাবেন বাকিটা, সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থানের কি খবর?
আসলে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের কিনারে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার যে বিষয়টা সেটি গত পরশু থেকে চলমান আছে। গতকালকে খুব অ্যাক্টিভলি যে জেলা প্রশাসন উদ্যোগে কাজ করেছেন এখানকার উপজেলা প্রশাসন যারা আছেন বেশিরভাগ রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইখুচুরে এই 6টা ও 5টা উপজেলাতেই কিন্তু সেখানে প্রথমেই যে সকল ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান তাদেরকে সরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। এবং এরই কারণে গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং এটি বেশিরভাগ এগুলো প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে উপজেলা এবং জেলা সদরে। আরেকটি কথা বলে রাখতেছি যে বান্দরবানের যে সকল ঝুঁকিপূর্ণ সদর এলাকায় বেশিরভাগ কালাঘাটা, এদিকে রামজাদি, লাঙ্গিপাড়া এলাকায় এখানে যে সকল পাদদেশে পাহাড়ের পাদদেশে কিনারে যারা বসবাস তাদেরকে সরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি কাজ করছেন। কিন্তু এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি তারা আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চান না অনেকেই। তারা মনে করছেন যে সেখানে নিজ ঘর বাড়ি ছেড়ে তারা অন্যত্র যেতে চায় না। তারা এই কারণেই পার্শ্ববর্তী প্রতিবেশী অথবা তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে কিন্তু আছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে কেউ আসেনি এই ঝুঁকিপূর্ণ অবস্থান। বৃষ্টি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগেই থানচিতে কথা বলেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি যেমন বলছেন থানচিতে বৃষ্টি কিছুটা কম, কিন্তু উজানের ঢল নামছে ভাঙ্গুর নিচে। রুমাতে বৃষ্টি হচ্ছে এবং বান্দরবান সদরে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে বান্দরবান সদর পৌরসভা এবং সদর উপজেলা যে আশেপাশে যে এলাকাটা আছে এই 6টি ইউনিয়নে সেইগুলো নির্মাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর সাথে সাথে যে যোগাযোগ বিচ্ছিন্ন যে সকল এলাকা ছিল লামা এবং আলীকদম সড়কের সাথে বান্দরবানের যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেখানে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে। থানচিতে গত কিছু জায়গায় নীলগিরির পরে পাহাড় ধসে যেটা সড়ক যোগাযোগ প্রাথমিকভাবে যেটি সমস্যার সৃষ্টি হয়েছিল সেটি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সমন্বয়ে কিন্তু সেটি পরিষ্কার করা হয়েছে। এবং থানচিতে যে আমরা জেনেছি থানচিতে 87 জনের মতো পর্যটক আটকে আছে ড্রামাকিতে, তাদেরকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সেখানকার ট্যুর গাইড সমিতির সাথে কথা বলেছি আমরা, তারা কিন্তু নিরাপদেই আছেন। হয়তো উজানের পানি যদি কমে যায় এবং সাঙ্গুর উজানের যদি পানি কমে গেলে তাদেরকে নিরাপদে আনার যে প্রক্রিয়া তারা এটি উপজেলা প্রশাসনের মাধ্যমে করবেন। এর পাশাপাশি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং তারা সর্বাত্মক চেষ্টা করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছেন, যাদের নির্মাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো নির্মাঞ্চল প্লাবিত হয়নি, তবে এইভাবে যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে বান্দরবানের জেলা শহর সহ আশেপাশে যে উপজেলা যেগুলো ইউনিয়ন যেগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যথেষ্ট পরিমাণে প্রস্তুতি গ্রহণ করেছেন বলে আমাকে জানিয়েছেন। এই হচ্ছে বান্দরবানের এই ভারী বর্ষণ এবং পাহাড় ধসের সর্বশেষ খবর আমার কাছে। আপনি আপনাদের সাথেই থাকুন। বান্দরবান থেকে আমরা একটু সরাসরি খাগড়াছড়িতে যাব। সমীর মল্লিক রয়েছেন আমার সাথে। সমীর, 3-4 দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, চেঙ্গি নদী, মাইনী নদী এগুলোর পানির মাত্রা তো অনেক বেড়ে গেছে, জানবো বাকিটা। আর বিশেষ করে যে সমস্ত দুর্গম এলাকা আছে সেগুলোর কি খবর? দেখুন, গত 24 ঘন্টায় কিন্তু খাগড়াছড়িতে ইতিমধ্যে 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আমরা দেখেছি খাগড়াছড়ির মাইনী এবং চেঙ্গি নদীর পানি কিন্তু ক্রমশ বাড়ছে এবং গতকাল সারা রাত কিন্তু খাগড়াছড়িতে ভারী বর্ষণ অব্যাহত ছিল, যে কারণে আসলে ইতিমধ্যে চেঙ্গি নদীর যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি বাজারের একটা অংশ যেটা নিচের বাজার হিসেবে পরিচিত, সেটা কিন্তু প্লাবিত হয়েছে এবং পাশাপাশি মুসলিম পাড়া সহ আরও বেশ কিছু নিচু যে এলাকাগুলো রয়েছে চেঙ্গি নদীর তীরবর্তী সেগুলো কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এবং পাশাপাশি যদি আমি আপনাকে খাগড়াছড়ির দিঘিনালার অবস্থা যদি বলি, সেখানকার মাইনী নদীর যে তীরবর্তী জায়গাগুলো রয়েছে সেগুলো তো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে এবং আজকে যদি সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে একেবারে বলা যায়, নিশ্চিতভাবে বলা যায় যে বন্যা পরিস্থিতির একটা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এই পানি বেড়ে যাওয়ার কারণে খাগড়াছড়ির সাথে রাঙামাটির যে সড়ক যোগাযোগ সেটা কিছুটা বিঘ্নিত হচ্ছে, অর্থাৎ মহালছড়ি এলাকায় সকালের দিকে আমরা দেখেছি সেখানে বেশ কিছু জায়গায় প্রায় সড়কের উপরে 2 থেকে 3 ফুট উপরে পানি উঠে যাওয়ার কারণে সেখানে সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। এখন কিছুটা পানি নেমে যাওয়ার কারণে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একই সাথে দিঘিনালার সাথে লংগদুর যে সড়ক যোগাযোগ তেঁতুলতলা নামে একটা জায়গায়, সেখানে কিন্তু পানি উঠে যাওয়ার কারণে কিছুটা সময় সেখানেও কিন্তু যান চলাচল একই বিঘ্নিত হয়েছে। এবং খাগড়াছড়ি শহরে যদি আপনার পাহাড়ের পাদদেশে প্রায় 3500 পরিবার রয়েছে যেগুলো ইতিমধ্যে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই সমস্ত পরিবারগুলো যাতে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া হয়, সরে আসার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করা হচ্ছে। কিন্তু আমরা যে বাস্তবতা দেখেছি, আসলে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তারা কিন্তু কেউই আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহী হয়নি। তারা একরকম তাদেরকে জোর করে নিয়ে আসার জন্য
প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হয়, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসলে আশ্রয় কেন্দ্রে আসেনি। তবে আজকে যদি সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে পরিস্থিতি আরো বেশি প্রতিকূল হবে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে সেখানে কিন্তু পাহাড় ধসের একটা আশঙ্কা রয়েছে। বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সেখানকার বৃষ্টিপাত এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার খবরাখবর। 40 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামে সড়কে ধস, জলাবদ্ধতা সহ চরম ভোগান্তিতে নগরবাসী। তৈরি হয়েছে পাহাড় ধসের শঙ্কাও। আগামী 24 ঘন্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে খাল পরিষ্কার থাকায় রেকর্ড বৃষ্টিতেও জলাবদ্ধতার মাত্রা কম, দাবি সিটি কর্পোরেশনের। রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। দুপুর 12টা পর্যন্ত রেকর্ড হয়েছে 381 মিলিমিটার বৃষ্টিপাত। বিভিন্ন এলাকা ও প্রধান সড়ক পানিতে তলিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। এর আগে 1986 সালে মহানগরীতে একদিনে সর্বোচ্চ 385 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। ভারী বৃষ্টিপাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন নির্মাণাধীন সড়কের এক পাশ ধসে পড়েছে। এতে টানেল ও এয়ারপোর্ট মুখী আউটার রিং রোডের যান চলাচল কিছুটা ব্যাহত হয়। এদিকে সকাল থেকে নগরীর পাঁচলাইশ, আগ্রাবাদ, হালিশহর, রামপুর, চকবাজার সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি। বাড়িঘর ও দোকানপাটেও ঢুকেছে পানি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের পরেও এমন ভোগান্তিতে ক্ষুব্ধ নগরবাসী। সুফল আমরা পাচ্ছি না, মনটা সব মুখের উপরে, এমনি বলার জন্য বলে। সরকার তো পরিবর্তন হচ্ছে, কিন্তু এটার কোনো একটা গতি হচ্ছে না। আছে এরকমই প্রতি বছরই হচ্ছে এরকম। দেখেন এই সামনে 3টা মোড়, এই মোড়ের এই জায়গাটা কেন এত নিচু? এই জায়গাটা যখন ওনারা রাস্তাটা বড় করছে, যদি উঁচু করে বড় করতো তাহলে এই পরিণতি হইতে। দেখছেন এই গাড়িগুলো আসতে কত কষ্ট হচ্ছে। এ বিষয়ে সিটি মেয়র বলছেন, খালগুলো পরিষ্কার থাকায় রেকর্ড বৃষ্টির পরও দ্রুত পানি নামছে। যেসব স্থানে পানি আটকে আছে সেখানে কাজ করছে সেবা সংস্থাগুলো। তবে কিছু এলাকার খাল এখনো সংস্কার না হয় পুরোপুরি ভোগান্তি কমেনি। কার্যক্রম চলমান থাকবে, আমাদের যে পরিচ্ছন্ন বিভাগ তারা আছে। তবে এটা আপনাদেরকে আমি অবহিত করছি, এই হিজড়াখালের কাজ এখনো শেষ হয়নি। কাজে এই হিজড়াখালের কাজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে, এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না আল্লাহর মতো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নগরীর টাইগার পাস এলাকায় সড়কে উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিক উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার সকাল 9টা 20 মিনিটে মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিট কমান্ডিং অফিসার সিওর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মত বিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। সাভারে এনসিপির সভায় হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সকালে সচিবালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন, নাহিদ ইসলাম একটি দলের প্রধান হিসেবে দায়িত্বশীল বক্তব্য দিতে পারতেন, কিন্তু তিনি দিয়েছেন রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন, সরকার এই হামলার পেছনে আছেন, যা সঠিক নয়। কিছু মানুষ জুলাই নিয়ে কটূক্তি করছে, তবে এ ধরনের কটূক্তি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে কিনা সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান জাহিদুর রহমান। বলেন, জুলাই জাদুঘর 5 আগস্ট খুলে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য জামায়াতের বিচার বন্ধ হয়নি। এর আপডেট পরবর্তীতে জানানো হবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এ বছরের অক্টোবরে শুরু হয়ে আগামী বছর অক্টোবর নাগাদ শেষ হবে। আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে যিনি
জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। হকারমুক্ত ফুটপাত, জায়গা নির্ধারণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা এখনও রয়েছে কাগজে কলমে। গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর সহ সব এলাকার ফুটপাত হকারদের দখলে। আবার হকারের জন্য নির্ধারিত স্থানে করা হচ্ছে গাড়ি পার্কিং, তাই ফুটপাতে হাঁটতে পারছে না পথচারী, বাধ্য হচ্ছে সড়কে নামতে। ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, অরাজকতা থেকে শীঘ্রই মুক্তি পাবে নগরবাসী। গুলিস্তানের এই সড়কটি হকারদের জন্য নির্ধারণ করেছিল ঢাকা দক্ষিণ, সেখানে এখন গাড়ি পার্কিং করা হচ্ছে। আশপাশের ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে, ফলে সংকুচিত হয়েছে পথচারীদের চলাচলের জায়গা। একই অবস্থা বায়তুল মোকাররম, নিউ মার্কেট কিংবা মিরপুর এলাকায়। উচ্ছেদ ও হকার ব্যবস্থাপনার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সিটি কর্পোরেশন থেকে যেটা দাগ দিছে তাদের ব্যক্তিগত বিষয় থেকে দাগ দিছে, এখান থেকে তারা কোনো উদ্বোধন করে নেই, আর এটা এখন আর হইতেছে না। সরকার ঘোষণা দিছে যে হকারদেরকে পুনর্বাসন করবে, এই সিটি কর্পোরেশনের থেকে তাৎক্ষণিক একটা ওই যে লোভ দেখানো একটা পদক্ষেপ নিয়েছিল। সবারে ঘর করে দিছে, সবাইকে এখানে ছোট ছোট করে দোকান বসে দিব। অনেকটা পরে আবার নাম লিস্টিক নিয়েছে, জন্মদিনের কার্ডটা নিয়েছে, আইডি কার্ডটা দেওয়ার পর তো আর কোনো কিছু দেখিনি। তবে ঢাকা দক্ষিণের প্রশাসক বলছেন, ঈদের কারণে নিয়ম শিথিল করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় ফি নির্ধারণের অনুমতি দিলে আবারও কার্যক্রম শুরু হবে। হকার আমরা এদেরকে নিয়ন্ত্রণে আনতে চাই, এদেরকে কার্ড আমরা দিচ্ছি, এদেরকে ওই ভ্যানের লাইসেন্স আমরা দেব। এখন এটার জন্য একটা ফি আমরা নির্ধারণ করব। কারণ এই ফিটা আমরা শুধু নির্ধারণ করলে হবে না, এটা স্থানীয় মন্ত্রণালয় থেকে আমরা প্রপোজাল দিয়েছি, ওনারা যদি এটা অ্যাগ্রি করে আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে এটা আমরা ফিল্ডে কার্যকর করব। এখন ওই অপেক্ষায় আমরা আছি। ঈদের পরে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু যেসব এলাকায় হকার ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে হাত দেয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হকারদের দখলে ফুটপাত, বারবার এ নিয়ে উদ্যোগ নিয়েও ফলপ্রসূ কিছু মিলছে না। বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত আছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই, আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আমরা বিভিন্ন সময় দেখি হকার মুক্ত করার বেশ তোড়জোড় শুরু হয়, কিন্তু কিছুদিন পর আবার যা তাই, কেন? আসলে বস্তুত হকার মুক্ত করার এই যে প্রক্রিয়াগুলো, এগুলো রাজনৈতিক আইওয়াস। কারণটা কি, কারা হকারদেরকে রাজধানীতে দিনের পর দিন বসবার ক্ষেত্রে আয়োজন করেন, এই যে পেছনের যে চক্রটা, এদেরকে কখনো আইডেন্টিফাই করা হয় না। এবং তাদের মধ্যে রাজনৈতিক লোক আছেন, তাদের মধ্যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছেন, সমাজে অনেক প্রভাবশালী লোক আছেন। তাদেরকে কেন কখনো আইডেন্টিফাই করা হয় না? এই চক্রটা যে যাদেরকে হকার হিসেবে বসান, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতি বছর নিয়ে থাকেন, তাহলে এই টাকাটা কারা নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, তাদেরকে না ধরে শুধুমাত্র জাস্ট আপনি এই যে হকার কার্ড, ডিজিটাল আইডি, এটা দেওয়ার মাধ্যমে যে বন্দোবস্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে ফুটপাতের উপরে কিংবা সড়কের উপরে এই যে হকারদের বসার যে প্রক্রিয়া, যেটা পুরোটাই হচ্ছে যে আইন বহির্ভূত। কেননা ফুট বলেন, সড়ক বলেন, এটার ব্যবহারকারী আছেন, এটা আইন দ্বারা নির্ধারিত। এই ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্ট রুলও অলরেডি দিয়েছেন যে এখানে এভাবে বসানো অবৈধ কেন ঘোষণা করা হবে না। পুরো বিষয়টাতে যেই সংকটের মূল, সেখানে না গিয়ে সংকটের একটা দিক হচ্ছে যে আপনার যারা হকার আছেন তাদের একটা অংশ হচ্ছে প্রান্তিক লোক, তাদের জীবিকার সংকট আছে, আর আমাদের অনেকেই আছেন প্রান্তিক না, তারা হচ্ছে যে এখানে একটা ব্যবসা করেন, হ্যাঁ, তারা লাইসেন্সবিহীন ব্যবসা করেন, তারা অনেকেই লাখপতি আছেন। তাহলে এই কাদেরকে আপনি টার্গেট করবেন সেটা ডিফাইন করতে পারেন নাই। আর এই হকার যারা বসেন, তাদের পেছনে যে চক্রটা, তাদেরকে বসতে সহায়তা করেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেন, এবং তার বিপরীতে হাজার হাজার কোটি টাকার কিন্তু সরকারের চেয়ে কোনো চক্র তো আর বেশি পাওয়ারফুল নয়। সেক্ষেত্রে কি সরকারেরই আসলে আন্তরিকতার ঘাটতি আছে, সরকারই চাইছে না? অবশ্যই আন্তরিকতার ঘাটতির ব্যাপারে কোনো সন্দেহ নাই। সাম্প্রতিক সময় একজন অ্যাক্টিভিস্ট, তিনি সচিবালয়ের সামনে ভাতের হোটেল দিয়েছেন, দিয়ে তিনি যে মৌলিক প্রশ্ন নিয়ে এসেছেন, সচিবালয়ের সামনে যদি হকার মুক্ত থাকতে পারে, তার মানে সরকার সেখানে আন্তরিক, সেটা মুক্ত রাখতে পারেন। তাহলে কেন আপনি বাংলাদেশের বা ঢাকা শহরে বা অন্য জেলা শহরগুলার যে জায়গাগুলোতে নাগরিকরা হাঁটাহাঁটি করেন, নাগরিকরা এই দেশের আপনার হচ্ছে মালিক, সেই মালিকরা যেখানে হাঁটেন, সেই জায়গাতে আপনি কেন মুক্ত রাখতে পারেন না? কেননা সেখানে আপনি নজর দেন না।
নাগরিকরা যে ধরনের অবহেলার শিকার হচ্ছেন সেটা সর্বোচ্চ একটা আমরা যদি বলি বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে যে আমরা আমাদের অধিকারগুলো পাই না। কেননা এখানে যারা দরিদ্র আছে তাদেরকে টার্গেট করে সামাজিক সুরক্ষা নেওয়া একটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এটার মানে এই না যে তাদেরকে সামাজিক সুরক্ষা দিবেন না এবং না দিয়ে আপনি আপনি এই ধরনের হকার নাম দিয়ে আপনাকে অবৈধ দখল হতে দিবেন এবং সেই ধরনের চক্র নিয়ে ব্যবসা করবে। এবং হকার নাম দিয়ে এমন অনেক দরিদ্র, যিনি দরিদ্র না তুলনামূলক, তিনিও এখানে বছরের পর বছর ধরে তিনি ব্যবসা করছেন। 20-25 বছর ধরে হকার তো থাকতে পারেন না। 20-25 বছর ধরে কোন একটা বড় শহরে যদি কেউ একজন হকার হিসেবে কাজ করেন, তার তো ইতিমধ্যে অনেক টাকা নিজের ব্যাংক ব্যালেন্স হয়ে গিয়েছে, এমন অনেক উদাহরণ আছে। তাহলে হকারকে নিয়ে এই যে বাণিজ্যটা হচ্ছে, এটার ব্যাপারে রাষ্ট্রের তেমন কোনো আয়োজন নাই, বরঞ্চ রাষ্ট্র এটাকে দেখে যে না, এখানে থেকে যারা ব্যবসা করছে, যারা টাকা ইনকাম করছে তাদেরকে ধরবে না। কিন্তু ডক্টর আদিল মোহাম্মদ, সরকার তো বিভিন্ন সময় তাদেরকে পুনর্বাসনের জন্য নির্দিষ্ট কিছু জায়গাও নির্ধারণ করে দিয়েছে। দু একটা জায়গায় হলিডে মার্কেটেরও আলাদা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেটা তো খুব একটা ফলদায়ক হয়নি। তারাই তো খুব আগ্রহী না, যেটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি হকার পুনর্বাসন নামটা দিতেই পারবেন না। কারণটা হচ্ছে হকাররা যে জায়গায় বসছেন, তারা অবৈধ যারা বসছেন তাদেরকে আপনি দরিদ্র পুনর্বাসন করতে পারেন, যে তারা দরিদ্র আছে তাদেরকে। এই শব্দটা একটা আপত্তিকর শব্দ, কারণ আপনি হকার যারা অবৈধভাবে একটা জায়গা দখল করেছেন, দখলদারদেরকে আপনি এই নাম দিয়ে পুনর্বাসন দিতে পারেন না। আপনি তাদের মধ্যে যারা দরিদ্র আছে তাদেরকে টার্গেট করেন এবং তাদেরকে দরিদ্র মানুষের কর্মসংস্থান বা তাদের সামাজিক সুরক্ষা সেই জায়গাতে আপনি নিয়ে আসেন। আর আমরা অতীতে বারংবার দেখেছি হকার পুনর্বাসনের নামে যে ধরনের মার্কেট তৈরি করা হয়েছে, সেটা বিভিন্ন মার্কেট, হলিডে মার্কেট থেকে শুরু করে আমাদের পার্মানেন্ট মার্কেট, এগুলো দিন শেষে যারা রাজনৈতিক যারা সুবিধাভোগী আছেন তারা এটা দখল করে নিয়েছেন। হ্যাঁ, এইটা আমাদের বাস্তবতা। তাহলে এই বাস্তবতা আমরা আগে দেখেছি, তাহলে এখন নতুন করে যদি আপনি এই ধরনের মার্কেট করেন, সেই মার্কেটগুলো ফল দিবে না। বরঞ্চ শহরে আমরা সীমিত সংখ্যক যেই জায়গাগুলোতে আমরা হকার বা এই ধরনের কাউকে বসাতে পারি, এটার জায়গাটা খুব সীমিত, চাইলেই এই শহরে আপনি জায়গায় জায়গায় বসাতে পারবেন না। সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা দরকার এবং এখানে কারা এই ক্যাটাগরিতে পড়বেন, যারা আসলে দরিদ্র, যাদের বিকল্প কোনো কর্মসংস্থান করার সুযোগ নাই, এটা খুবই লিমিটেড সংখ্যকে আনতে পারবেন। তো হকার পুনর্বাসন করা হবে এবং হকারদেরকে অবৈধভাবে বসতে দেওয়া হবে, এই যে বার্তাটা রিসেন্টলি সরকারের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হলো, এটা ঢাকা শহরের হকার সমস্যা। ডক্টর খান, একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে তাহলে এই যে একটা দুষ্ট চক্র, এই পেছনে রাজনৈতিক নেতৃবৃন্দ, যেই প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা এটাকে নিয়ন্ত্রণ করেন, কোটি কোটি টাকার চাঁদা বাণিজ্য, এ থেকে বেরোনোর উপায় কি? বেরোনোর ব্যাপার হচ্ছে আইনের শাসন এবং সরকারকে দায় নিতে হবে। এবং সচিবালয়ের সামনে যে প্রস্তাব, আবার বলছি, সচিবালয়ের সামনে যদি ভাতের হোটেল না থাকে, তাহলে তো আমার যে রাস্তা যেটা, সেই রাস্তায় কেন ভাতের হোটেল অন্যগুলো থাকবে? ভাতের হোটেলের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে। তাহলে এই প্রশ্নটাই কিন্তু মৌলিক প্রশ্ন, এবং এই কারণেই জনগণ কিন্তু এই ধরনের যে ছোট ছোট আন্দোলন যে অ্যাক্টিভিস্টরা করে, সেটাকে আপনি যদি কমেন্ট গুলো পড়েন ফেসবুকে, মানুষ মৌলিক প্রশ্নটা করে, কেন আমার যে ফুটপাত, আমার যে সড়ক, সেখানে কেন আমি চলতে পারবো না? রাষ্ট্রকে উত্তরটা দিতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ মতামত জানাচ্ছিলেন কিভাবে হকার মুক্ত ফুটপথ রাখা যায়। জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করছে 11 দলীয় ঐক্য। এই নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, এই মুহূর্তে সেখানকার বিস্তারিত জানতে চাই, শহীদ পরিবারের কি পরিমাণ সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি আছি মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের ঠিক উল্টো দিকে। এখানে 1:30টা থেকেই, দুপুর 1টার পর থেকেই 11 দলীয় যে জোট আছে, 11 দলীয় যে ঐক্য আছে, তাদের পক্ষ থেকে এখানে একটি বড় মানববন্ধন করা হয়েছে মানিক মিয়া এভিনিউতে, এবং তারা বলছেন যে অবিলম্বে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার সরকার বাস্তবায়ন করছে না, এবং সেটি নিয়ে সরকার তালবাহানা করছে বলে 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন। তারা এখানে বৃষ্টিকে উপেক্ষা করেই এই মানববন্ধন করে যাচ্ছেন, এবং তারা হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তারা সংবিধান সংস্কার সহ জুলাই সংস্কারের যে কার্যক্রম হবার কথা ছিল বলে তারা বলছেন, সেটি না হওয়া পর্যন্ত তারা আসলে পর্যায়ক্রমে তারা এই আন্দোলন করে যাবেন বলে তারা জানাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখি যে তারা আজকে এই সংবিধান সংস্কার সহ জুলাই সনদ বাস্তবায়নের যে
আন্দোলন এবং মানববন্ধনের পাশাপাশি তারা স্মারকলিপি স্পিকারকে দেবেন এবং সেই লক্ষ্যে কিছুক্ষণ আগে 11 দলীয় যে নেতারা রয়েছেন অর্থাৎ জামায়াত ইসলাম, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং অন্যান্য যে দলের নেতারা রয়েছেন তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা সেখানে স্মারকলিপি জমা দেওয়ার জন্য গিয়েছেন এবং তারা এসে তারা জমা দিয়ে এসে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে জানিয়েছে এবং আমরা সেই কারণেই অপেক্ষারত অবস্থায় রয়েছি। এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ পরেই 11 দলীয় ঐক্যজোটের সাথে কথা বলতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। মানিক মিয়া এভিনিউতে সেখানে শহীদ পরিবারের সদস্যদের মানববন্ধনের বিস্তারিত জানাচ্ছিলেন। অসংক্রামক রোগ বৃদ্ধি, জনসংখ্যার বার্ধক্য, জলবায়ু পরিবর্তন দেশের স্বাস্থ্য খাতে নতুন ঝুঁকির সৃষ্টি করছে বলছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসা বিল দিতে গিয়ে কেউ যেন ধ্বংস না হয় সে লক্ষ্যে সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার বলেন তিনি। সকালে রাজধানীর গুলশানে স্বাস্থ্য উদ্যোক্তাদের এক কর্মশালায় এসব কথা বলেন জুবাইদা রহমান। বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাত অবহেলা এবং জবাবদিহির অভাবে ছিল। স্বাস্থ্য ব্যয়ের 72% জনগণকে নিজের পকেট থেকে দিতে হয় জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বহু পরিবার দরিদ্র হয়ে পড়ছে। স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন চিন্তাভাবনা ও অংশীদারিত্বের ওপর জোর দেন তিনি। বলেন, বিভিন্ন সম্প্রদায়, স্বাস্থ্য ব্যবস্থা, গবেষক, উদ্ভাবক, বিনিয়োগকারী ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তরুণদের বিভিন্ন ধারণা কাজে লাগাতে প্রশিক্ষণ, মেন্টরশিপ, সরঞ্জাম সহ বিভিন্ন সুযোগ দিতে হবে। Health is not a privilege. It is a fundamental human right. আমরা বিশ্বাস করি স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্তে আজ সভা করবে মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে এই সভায় উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন। অনলাইন প্ল্যাটফর্মে এবং বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হাইব্রিড মডেলে একসাথে এই সভা হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশ থেকে এই তথ্য জানানো হয়। সবার মূল আলোচ্যসূচি হল একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2026 চূড়ান্ত করা। দেশের সবগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অনলাইনে বা সশরীরে এই সভায় যুক্ত হবেন। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে অভ্যন্তরীণ বিভেদ ভুলে কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাজস্ব বোর্ড এনবিআর এবারের 6,04,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, ফাঁকি রোধ করে আয়কর, ভ্যাট ও কাস্টমস সমন্বিতভাবে কাজ করলে রাজস্বের লক্ষ্য পূরণ সম্ভব। 2025 সালের 12 মে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা এ দুটি বিভাগ আলাদা করার অধ্যাদেশ জারি করা হয়। এরপর এনবিআর কর্মীরা যৌক্তিক সংস্কারের দাবিতে প্রায় 2 মাস আন্দোলন করেন। এতে কার্যত অচল হয়ে যায় রাজস্ব আদায়। আন্দোলন স্থগিত হওয়ার পর প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীকে দেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। পরে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে তাদের লঘুদণ্ড দিয়ে ধাপে ধাপে শাস্তি তুলে নেওয়া হয়। তৎকালীন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের মেয়াদ শেষ হলে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আহসান হাবিব খান। সরকারের 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের ভার এখন নতুন চেয়ারম্যানের ওপর। এই লক্ষ্যমাত্রা পূরণে কর আদায়, শুল্ক কার্যক্রম, হয়রানি কমানো এবং রাজস্ব ফাঁকি রোধে রোড ম্যাপ তৈরি করেছে এনবিআর। আমরা বলে আসছি যে এনবিআরকে কমপ্লিটলি ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনাকে এটার মধ্যে এফিসিয়েন্সি বাড়াতে হবে। করাপশনটাকে কন্টেন করলেই কিন্তু আমাদের ইজ অফ ডুইং বিজনেস নিয়ে যে আমরা অনেক চ্যালেঞ্জের কথা বলি, অনেক দ্বার কিন্তু খুলে যাবে। চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব এনবিআরের। বিশ্লেষকরা বলছেন, শুধু আদায়ের চাপ বাড়ালেই হবে না, করের আওতা বাড়ানো, ডিজিটাল সেবা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। কাস্টমসের ট্যারিফ এবং ভ্যালুয়েশন সিস্টেমটা
প্রবলেম্যাটিক বা আনপ্রেডিক্টেবল ইম্পোর্টার বা ব্যবসায়ীদের জন্য সেটাকে প্রেডিক্টেবল করতে হবে। রাজস্বের ভিত্তি অর্থনীতির গ্রোথ সেটা দুর্বল থাকলে রাজস্ব আহরণের ক্ষেত্রটাই কমে যাবে। রাজস্ব আদায়ের পথ তৈরি করতে নতুন অর্থবছর থেকে ভ্যাটের নিরীক্ষায় গতি আনা, ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি এবং রাজস্ব ফাঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে কাজ করছে এনবিআর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরও সংবাদ রয়েছে, দেখতে পাবেন।